আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এলজিআরডি মন্ত্রণালয় আয়োজিত ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 12 জন তরুণ স্বেচ্ছাসেবীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত দুর্যোগের সময় স্বেচ্ছাসেবী হিসেবে বিশেষ অবদান রাখায় তাদেরকে এই পুরস্কার দেয়া হয়। 2024 জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণরা উদ্যমী হলে তাদেরকে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয়। স্বেচ্ছাসেবীদের কাজের পথ কোনোভাবেই মসৃণ নয় বলেও জানান তিনি। বলেন, তাদেরকে সময়, অর্থ ও মানসিক চাপের বহুবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা আর অমীমাংসিত থাকতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত 9 সেপ্টেম্বর 14তম দিনের মতো এই মামলায় 6 জন সাক্ষ্য দিয়েছেন। ফলে এখন পর্যন্ত এই মামলায় মোট 45 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 10 জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। ওই দিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে যাদের নামে হত্যা, গণহত্যা সংগঠনের অভিযোগ আনা হয়েছে তা সত্য। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। মিলিয়ে আজকে জুলাই আগস্ট আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি 11টা 23 মিনিটে সাক্ষ্য দেওয়া শুরু করেন, এখনও সাক্ষ্য দিচ্ছেন। তিনি সাক্ষ্যের শুরুতে নিজের পরিচয় দেন। তিনি একজন লেখক, ইতিহাস গবেষক এবং সাংবাদিক সম্পাদক। তারপর তিনি বলেন যে জুলাই আন্দোলনে কী ঘটনা হয়েছিল, তার আগে শেখ হাসিনা কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল সেই বর্ণনা দিচ্ছেন তার ভাষায়। তিনি বলছেন যে 2008 সালে সেনাপ্রধান ছিলেন মইনু আহমেদ। তিনি 2008 সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে সেই সময়কার ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, পরবর্তীতে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই প্রণব মুখার্জির সাথে দিল্লিতে বৈঠক করেছিলেন এবং বৈঠকে প্রণব মুখার্জি বাংলাদেশের সেনাপ্রধানকে বলেছিলেন সামনের যে নির্বাচন হবে ডিসেম্বরে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে জয়লাভ করতে হবে এবং সেখানে তার ভূমিকা রাখতে হবে। যদি সেটা তিনি করেন তাহলে তিনি আর্থিকভাবে সফল হবেন এবং তার এই পদেও থাকতে পারবেন এবং সেফ এক্সিট এবং নিরাপদে সরেও যেতে পারবেন, সেই জিনিসটা তিনি বলেছিলেন। তার প্রেক্ষিতে সেনাপ্রধান দেশে ফিরে এসে কিভাবে শেখ হাসিনাকে 2008 সালে নির্বাচিত করা যায় তার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা মাফিক ডিজিএফআই এই পরিকল্পনা সফল করেন এবং নির্বাচনে শেখ হাসিনাকে জয়লাভ করেন হয় এবং তিনি ভূমিদশ বিজয় পেয়েছিলেন 2008 সালের নির্বাচনে। এই তথ্যগুলি তিনি বলছেন তার মতো করে এবং তিনি হাসিনা ক্ষমতাশীল হওয়ার পর কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা যায় এবং সেনাবাহিনীকে দুর্বল করতে পারলেই ফেসিস্ট হিসাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারবেন, সেই চিন্তা করেই ক্ষমতায় আসার 2 মাস পরেই বিডিআর হত্যাযজ্ঞ গঠানো হয় এবং সেই বিডিআর হত্যাযজ্ঞে শেখ হাসিনা এবং তখনকার যে তারা মন্ত্রী পরিষদের ঊর্ধ্বতন মন্ত্রীরা ছিলেন এবং শেখ ফজলুর তাপস, তারা এই হত্যাযজ্ঞ সংগঠিত করেছিলেন। তারপরও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2 দিন ধরে সে হত্যাযজ্ঞ চলেছে, কিন্তু কাউকে বাঁচানোর চেষ্টা করা হয়নি। মূলত সেনাবাহিনীকে দুর্বল করার জন্য সেটা করা হয়েছিল বলে তিনি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তারপর তিনি বলেন যে
শেখ হাসিনা এইভাবেই সেনাবাহিনীর কিভাবে দুর্বল করেছিল সেই প্রেক্ষাপট তুলে এখনও কিন্তু তার বক্তব্য দিচ্ছেন এবং আমার মনে হচ্ছে যে বক্তব্যটা একটু দীর্ঘ হবে। তার সাক্ষ্য গ্রহণ চলছে, দুপুরে হয়তো বিরতি হবে, বিরতির পর আবার তিনি সাক্ষ্য দিবেন। তা আজকে নাহিদ ইসলামের আসার কথা ছিল, তার সাক্ষ্য গ্রহণ হয়তো আগামীকাল নেওয়া হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। মিলি। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন জয়ী হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৬ জন এবং ছেলেদের ১টি হলে ৩ জন রয়েছেন। এছাড়া মেয়েদের 4টি হলে 1টি করে পদে কেউ মনোনয়নপত্র উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে। রাকসু প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর সেতাউর রহমান জানান, রাকসু সিনেটের ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন ও ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন রয়েছেন। রাকসুতে মোট ভোটার ২৮,৯০৫ জন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাজু, আজ কি প্রচারণা শুরু হয়েছে? পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ মিলি, নির্বাচন কমিশন যে আচরণবিধি এখানে প্রণয়ন করেছে সেই আচরণবিধি অনুযায়ী সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রার্থীরা জনসংযোগ করতে পারবে এবং প্রার্থী এবং ভোটার ছাড়া অন্য কেউ জনসংযোগে নামতে পারবে না, অর্থাৎ বহিরাগত কেউ জনসংযোগে অংশ নিতে পারবে না। তো আমরা আজকে সকাল থেকে ক্যাম্পাসে রয়েছি। সকাল থেকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃষ্টি ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে। এরপর আমরা যারা দেখেছি আজকে তুলনামূলকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি ক্যাম্পাসে কম। এর মধ্যেও কিছু কিছু প্রার্থী তারা এরই মধ্যে এই যেসব চায়ের স্টল রয়েছে, যেসব জায়গায় বিভিন্ন চত্বরে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে, বিভিন্ন দোকানে বসে আছে, সেখানে গিয়ে তারা ভোট চাচ্ছে তাদের নিজেদের প্রার্থীর অনুকূলে, প্যানেলের অনুকূলে। এবং তারা কি কি নির্বাচিত হলে, রাকসুতে নির্বাচিত হলে তারা কে কি করবে, কতটুকু ভূমিকা রাখবে শিক্ষার্থীদের জন্য, লেখাপড়া, গবেষণা সহ অন্যান্য আবাসন সংকট সহ কি কি ভূমিকা রাখবে সেই বিষয়ে তারা যে ভোটার যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। আর মূলত বড় যে দুটি প্যানেল, যে পূর্ণাঙ্গ দুটি প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সেই প্যানেলের যে যারা জিএস, ভিপিজিএস সহ অন্যান্য যারা প্রার্থীরা আছে তাদেরকে আমরা আজকে সকালে এ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখিনি। তারা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সেমিনারের আয়োজন করেছে। যে এই সেমিনারের শিরোনাম হলো রাকসু কি এবং কেন। সেই সেমিনারে প্রতিটি প্রার্থী রয়েছে সেখানে এবং সেখানে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনের, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্যরা রয়েছে। সেখানে মূলত আলোচনা চলছে রাকসু কি এবং কেন। সেখানে আচরণবিধি সহ শুরু করে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং সেই আলোচনা সভা শেষ করে তারপর প্রার্থীরা মূলত প্রচারণায় অংশ নেবে। মিলি, জানছিলাম রাকসুর প্রচারণার খবর। একদিকে বাম্পার ফলন, অন্যদিকে ভারত থেকে আমদানি, তারপরও বাজারে উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। 100 টাকা কম বেশিতে বিক্রি হচ্ছে সবজি, পেঁয়াজ, ডিম, ডালের দামও বেশ ঊর্ধ্বমুখী। এমন বাস্তবতায় ভোক্তারা বলছেন চরম মূল্যস্ফীতি মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে নামিয়েছে তাদের। সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যই পণ্যের দামে স্বস্তি কেড়ে নিচ্ছে বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সেলিম মালিকের রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানে 2024-25 অর্থবছর শেষে দেশে ধান উৎপাদন হয়েছে 4,19,00,000 মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় 13 লাখ মেট্রিক টন বেশি। এমন বাম্পার ফলনের সঙ্গে আগস্ট মাস থেকে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আমদানি করা হচ্ছে চাল। তারপরও বছরের ব্যবধানে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা বাড়তি দামে। নিজের চাল যদি না আসতো তাহলে মনে করেন আমাদের বাংলাদেশের যে মেল মালিকগুলা এরা মনে করেন এখন চালের দাম কত 100 টাকা কেজি। গত বছর আমাদের দেশে 3 মৌসুম মিলে ধান বা চাউল উৎপাদন হয়েছিল 4,06,00,000 মেট্রিক টন। আর এবারে 24-25 অর্থ বছরে এসে আমাদের সেই উৎপাদনটা হয়েছে 4,19,00,000 মেট্রিক টন। এদিকে বাজারে বেশিরভাগ সবজি প্রায় 100 টাকা ছুঁই। নতুন করে 20 টাকা বেড়েছে ডিমের দাম।
20 থেকে 40 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও ডাল। বিক্রেতারা বলছেন অতি দামের কারণে বিক্রি কমেছে মুরগির। প্রতিদিনে 150, 200, 250, 300 মুরগি বিক্রি করছে। সারাদিনে 50-60টা মুরগি বেচতে অনেক কষ্ট। আপনার টমেটো হলো 120 টাকা, আর করলা হচ্ছে 80 টাকা, শসা হলো 60 টাকা, 50 টাকা। 1.5 মাস 2 মাস আগে 140 টাকা 35 টাকা ছিল, সেই ডাল আমাদের 152 টাকা কেজি পড়ছে কিনা, তো আমরা 155-60 টাকা বিক্রি করতেছি। বাজারে নিত্যপণ্যের দামের এমন উত্তাপে চরম ভোগান্তিতে ভোক্তারা। আয়ের সাথে তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো খালি দাম বাড়তেছে, কমতেছে তো না। আয়ের উৎসতে তো আমরা চলাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আগে তো আমরা মধ্যবিত্ত বলতাম না, আমরা বলতাম নিম্ন মধ্যবিত্ত। এখন আমাদেরকে একবারে নিম্নবিত্তই বলতে হবে। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে অন্তর্বর্তী সরকারের এই সময়েও বাজার চলছে সেই পুরানো কায়দায়। SMS করে তারা সবকিছুই আপনার এইগুলো করে, বিশেষ করে ডিমের ক্ষেত্রে। বিপণন ব্যবস্থা যতক্ষণ আমি ডেভেলপ না করতে পারবো, কৃষকদের পণ্য ভোক্তার কাছে আমি যে ওই হাত বদলের জায়গাগুলোতে যতক্ষণে আমি সংক্ষিপ্ত না করতে পারবো, ততক্ষণে কিন্তু আপনার এই চক্র থেকে বেরোনো যাচ্ছে না। তিনি জানান, ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে কৃষক ও ক্রেতার মাঝে দূরত্ব কমাতে হবে। আপনি বগুড়ার একজন কৃষক তো এখানে তার এই 10 কেজি পণ্য নিয়ে আসতে পারবে না, এই জন্য ওইখানে সমবায় গঠন করে ওরা যাতে একটা লার্জ স্কেলে এখানে পাঠাতে পারে। এবং এই যে বিকল্প ব্যবস্থা হলে এই কারণ বাজারের যে আপনার ওই 30 টাকাটা 60 টাকা হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভেঙে যাবে। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল চলছে। আর আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় অবরোধ কর্মসূচির মাধ্যমে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টির অভিযোগে 90 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা হয়েছে। রাতে গ্রেফতার করা হয়েছে প্রধান আসামি আলগি ইউনিয়নের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মম সিদ্দিক মিয়াকে। গতরাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে 2টি ইউনিয়ন নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন এলাকাবাসী। তবে অবরোধকারীদের মহাসড়কে দেখা যায়নি, স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতাল সমর্থনে সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়, আদালত ও নির্বাচন অফিস, কাটাখালী এবং নোয়াপাড়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে অবস্থান নিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে সড়ক মহাসড়কে বাস, মিনিবাস, ট্রাক ও আমদানি রফতানি পণ্যবাহী পরিবহন বন্ধ রয়েছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।